কালের কোটর, রহস্যময় দৃষ্টি। রিঙ্গো, রিঙ্গো, আয় রিঙ্গো, কোথায় গেল ছেলেটা? এমনি সময় তো ঘর ময় দাপিয়ে বেড়াচ্ছে, এদিকে কাজের সময় 10 বার ডাকলেও কোনো সাড়া শব্দ নেই। দোতলায় তো টিকিটিও দেখা যাচ্ছে না। আয় রিঙ্গো, কোথায় তুই? রিঙ্গো। অস্থিরভাবে গজগজ করতে করতে একতলার দিকে পা বাড়াতে যাব, তখনই শরীরের খাটনি বাঁচাতেই বোধহয় কয়েকদিনের মেমোরি স্ক্যান করে ব্রেন সিগন্যাল পাঠালো। চিলেকোঠার ঘরে ঢুকে বসে নেই তো? কয়েকদিন ধরেই দেখছি ওই ঘরটায় ঘন ঘন আনাগোনা করছে। জিজ্ঞেস করলে আবার বলে, বলবো কেন, প্রাইভেট। 8 বছরের ছেলের আবার প্রাইভেসি। মায়ের আশকারা পেয়েই তো হচ্ছে এসব। দিনের বেলা যা করিস করিস, তাই বলে এই রাত 9টার সময়? পড়াশোনা নেই, ঘুম নেই, বাবা ডাকছে সেটুকুও কানে যায় না। বাড়ির একটা সিস্টেম আছে তো নাকি? ঠিক আছে, মা চোখ বুজে থাকলে বাবাকেই হাল ধরতে হবে। দাঁড়া, দেখাচ্ছি মজা। সিঁড়ি দিয়ে গটমট করে উঠে হাল ধরতে চিলেকোঠায় পা রাখলাম। যা ভেবেছি তাই। রিঙ্গো আমার দিকে পিঠ করে দাঁড়িয়ে রয়েছে দেওয়ালের কাছে, কিন্তু দেওয়ালে মুখটা ওরকম লাগিয়ে রয়েছে কেন? কি করছে ও? এই রিঙ্গো, কি করছিস এখানে? মেজাজ হারিয়ে গলাটা আমার একটু চড়ে গেল। রিঙ্গো একটুও চমকালো না, আঁতকেও উঠল না। আস্তে আস্তে আমার দিকে ঘুরল। রাগে আগুন হয়ে থাকা আমার মাথায় কে যেন 1 গামলা বরফ জল ঢেলে দিল। সেই কনকনে জলের স্রোত শির দ্বারা বেয়ে নেমে এলো নিচের দিকে। সামনে যে দাঁড়িয়ে আছে সে কি আমার ছেলে? অবয়বটা একই আছে, কিন্তু চোখ দুটো, চোখের দৃষ্টিটা, আমার ছেলের চোখের সাদা অংশটা এত প্রকট। চোখের চাহনিটাও কি রকম। 8 বছরের বাচ্চা ছেলে কি এইভাবে তাকাতে পারে কখনো? আমি ভয় পেয়ে গেলাম। এ তো আমার ছেলে নয়। চোখ দিয়েই তো মানুষ চেনা যায়। রিঙ্গোর অক্ষি কোটরে যেন সম্পূর্ণ অচেনা একটা ভয়ঙ্কর লোকের দুটো চোখ বসিয়ে দিয়েছে কেউ। কোথায় আছে না, তবে চোখ দুটোর উপর আপনার একটা রাগ আছে জানি। রিঙ্গোর কথা শুনে আমি ছিটকে গেলাম। ও আমার মনের কথা বুঝলো কি করে? গলার স্বরে তো 1 ফোঁটা ছেলে মানুষই নেই। আপনি বলে সম্বোধন করছে আবার। কে ভর করলো আমার একরত্তি ছেলেটার উপর? অদ্ভুত একটা ভয় আর আতঙ্ক দলা পাকিয়ে শব্দের আকারে গলা দিয়ে বেরিয়ে আসতে যাবে, এমন সময় দোতলা থেকে আমার স্ত্রী রিমিতা ডেকে উঠল। রিঙ্গো, এই রিঙ্গো, রিঙ্গো, এই রিঙ্গো। রিঙ্গো ঝড়ের বেগে বেরিয়ে গেল চিলেকোঠা থেকে। আমি জড়ভরের মতো দাঁড়িয়ে রইলাম। রিমিতাও কি একই পরিস্থিতির মুখোমুখি হবে? 1 মিনিট কেটে গেল, 2 মিনিট, কই না তো। কোথায় ছিলি বাবা? আরে আয় আয়, চুপচাপ খেলে। নিচ থেকে স্বাভাবিক কথাবার্তা কানে আসছে, এমনকি হাসির শব্দ। নিজেকে একটু সামলে নিয়ে বাইরে বেরোতে যাব, হঠাৎ চোখে পড়ল উল্টো দিকের দেওয়ালের গায়ে একটা ছোট্ট গোল গর্ত। আশ্চর্য, গর্ত কে করলো এখানে? এখানেই কি তখন চোখ লাগিয়ে দেখছিল রিঙ্গো? কি দেখছিল? আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলে উঠল, সব রহস্য ওখানে। আমি মরিয়া হয়ে হাঁটু গেড়ে চোখ লাগালাম গর্তে। এ কি, নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না।
একদম ছবির মতো স্পষ্ট দেখতে পেলাম রাতের অন্ধকার চিরে একটা কুঁড়ে ঘর জ্বলছে দাউ দাউ করে। তার লেলিহান শিখা সাপের জীবের মতো লকলক করে উঠে অত বড় আকাশটাকে যেন ভয় দেখাচ্ছে। লাল লাল আগুনের ফুলকিগুলো ছড়িয়ে পড়ছে বাতাসে, অন্তিম যাত্রার খই ছড়ানোর মতো। আর সে কি বুক ফাটা কান্নার আওয়াজ! আমি ছিটকে এলাম ভয়ে, জোরে জোরে শ্বাস ফেলছি। একবার মনে হলো রিমিতার নাম ধরে চিৎকার করে ডাকি, কিন্তু তার আগেই খানিকটা যন্ত্রচালিতের মতোই আর একবার চোখ রাখলাম গর্তে। এবার কিচ্ছু নেই, সব অন্ধকার, হয়তো আসন্ন ভবিষ্যতের মতো। কাল সারা রাত ঘুমের মধ্যে ছটপট করেছি। দৃশ্যগুলো কিছুতেই মাথা থেকে ডিলিট করতে পারছিলাম না। যদিও কাল চিলেকোঠা থেকে নেমে আসার পর রিঙ্গোর আচরণে বিন্দুমাত্র অস্বাভাবিকতা লক্ষ্য করিনি, তাই মাঝে মাঝে নিজের ওপরেই কেমন যেন সন্দেহ করে বসছি। দুঃস্বপ্ন দেখিনি তো কোনো? অনেক সকালে আমি অফিস বেরোই, তাই আর বেশি গবেষণার সময় ছিল না। দুশ্চিন্তাগুলো যতটা সম্ভব বাড়িতে রেখে শুধু এক রাশ ঘুম নিয়ে অফিস চলে গেলাম। সন্ধ্যায় বাড়ি ফিরে আসার পরেও ফেলে যাওয়া দুশ্চিন্তাগুলো আর আগের মতো মাথায় চেপে বসতে পারল না, কারণ সব কিছুই আগের মতো চলছে স্বাভাবিকভাবে। রিমিতা চা বসিয়েছে, রিঙ্গো বই খাতা নিয়ে পড়তে বসেছে। ও বাবা দেখো না, এই অঙ্কটার রং আনসার দিয়েছে। যেই উত্তর মিলল না অমনি উত্তর ভুল হয়ে গেল। কতবার বলেছি না উত্তর থেকে অঙ্ক করবি না। কোথায় দেখি? এই একটাই। এই দেখো, এই একটুতেই ঠোঁট ফুলে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আয় আয় কাছে আয়। বাবা খালি তোকে বারণ করে, তাই না? একটু। আচ্ছা, আর বারণ করব না, কেমন? এই হাসিটুকু দেখার জন্যই তো আমার বেঁচে থাকা। এই তো আমার একমাত্র সবেধন নীলমণি। সেই জন্যই তো এত চিন্তা, এত ভয়। আমি ওকে আরেকটু কাছে টেনে বললাম, তবে আমাকে একটা জিনিস প্রমিস কর। বল করবি? কি? চিলেকোঠার ঘরে আর যাবি না, বল। আমি যাই নাকি? মানে কেন মিথ্যে বলছিস রিঙ্গো? সত্যি বলছি বাবা, আমি তো যাই না। মাকে জিজ্ঞেস করো। থাক, তার দরকার নেই। তুই মিথ্যে বললে আমি অনায়াসে ধরতে পারি রিঙ্গো। আমার মন বলছে রিঙ্গো মিথ্যে কথা বলছে না। তাহলে আমি কাকে দেখলাম কাল? আমার ছেলের রূপ ধরে কে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে? ভূত প্রেত আমি বিশেষ মানি না, কিন্তু এই মুহূর্তে হাত পা ঠান্ডা হয়ে এলো আমার। আচ্ছা, এমনও তো হতে পারে রিঙ্গোর পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে, তাই ও নিজেই ভুলে যাচ্ছে ও কখন চিলেকোঠায় যাচ্ছে। সেটাও তো কম ভয়ের বিষয় নয়। ইমিডিয়েটলি সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলা প্রয়োজন। তার আগে রিমিতার সবটুকু জানা দরকার। ওকে ডাকার আগেই ও চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকলো। আমি অস্থিরভাবে বলে উঠলাম, এই রিমি, তুমি দেখেছো তো এই কদিন ধরে রিঙ্গো ঘন ঘন চিলেকোঠায় যায়? কোথায়? ও তো সারাদিন এই ঘরেই ফোন নিয়ে পড়ে থাকে। কি বলছো কি তুমি? এই তো দুদিন আগেই তুমি সেই বারবার ডাকছিলে, ও তো এসে আমাদের সামনেই বলল চিলেকোঠায় ছিল। কারণ জিজ্ঞেস করতে আবার বলল প্রাইভেট। মনে নেই? কি যা তা বলছো গো তুমি? এসব কখন হলো? দেখ রিঙ্গো, তোর বাবার মাথাটা গেছে। জেগে জেগে স্বপ্ন দেখছে আজকাল। এই নাও চাটা ধরো তো। কি হচ্ছে এসব? আমার মাথা ভোঁ ভোঁ করছে। পাগলটা কে? এই মা ছেলে না আমি? তখন আর কিছু বললাম না,
চাটা কোনো মতে খেয়েই ছুটলাম চিলেকোঠার দিকে। দেখি তো ফুটোটা এখনো আছে কিনা। না থাকলে না হয় ধরে নেব পুরোটাই আমার হ্যালুসিনেশন। ভেজানো দরজাটা খুললাম আলতো করে। ওই তো কালকের সেই ফুটোটা, 1 ইঞ্চিও নড়েনি। তবে রে, তত্তর করে নেমে একতলা হোয়াইট সিমেন্ট নিয়ে উঠে এলাম। হাঁপ ধরেছে অল্প। সিল করে দেবো ওই গর্ত আমি। যত সব আপদ। গর্তটা বোঝানোর আগে হঠাৎ মনে হলো, কাল যা দেখেছিলাম ঠিক দেখেছিলাম তো। দেওয়ালের গায়ে ওইটুকু একটা ফুটোর মধ্যে ওরকম বায়োস্কোপের মতো ছবি ফুটে ওঠা সম্ভব? আর একবার চোখ রেখে দেখব। ষড়রিপুর লিস্টে জায়গা না পেলেও কৌতূহল মানুষের বড় ভয়ঙ্কর প্রবৃত্তি। সাহস করে চোখ রেখেই ফেললাম গর্তে। ব্যাস, আমার চোখ আটকে গেল। শুধু চোখ কেন, গোটা শরীরটাই। আমি হারিয়ে গেলাম। এক সম্মোহিত নিশ্চল দর্শক হয়ে গেলাম গর্তের ওই পারের পৃথিবীর। সেই রাত্রির আকাশ, সেই দাউ দাউ করে জ্বলছে কুড়ে ঘর, সেই বুক ফাটা আর্তনাদ। কিন্তু এবার অনেকগুলো মানুষকেও দেখতে পেলাম। একজন জমিদার গোছের লোক, হাতে ছড়ি, পরনে জরির কাজ করা ধুতি পাঞ্জাবি, পায়ে নাগরাই জুতো, নিষ্ঠুরভাবে লাথি মারছে মাটিতে পড়ে থাকা একটা অর্ধনগ্ন অসহায় লোককে। হতভাগ্য লোকটার কাকুতি মিনতি ও কান্নার দমকের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সেই অত্যাচারী জমিদারের পদাঘাত। কতগুলো লাঠিসোঁটা হাতে ডাকাতের মতো দেখতে লোক, ওই জমিদারেরই লাঠিয়াল হয়তো। আর্ত চিৎকার করতে থাকা এক অসহায় মহিলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ঝোপের ধারে। মহিলাটির কোলে একটা শিশু। কিছুতেই সেই শিশুটাকে ছাড়ছে না। বাকিরা টানা হ্যাঁচড়া করছে পাগলের মতো। শেষে শিশুটাকে ছিনিয়ে নিয়ে মাটিতে এক আছাড় হলো। আমি সর্বশক্তি দিয়ে চিৎকার করতে গিয়ে বুঝলাম গলা দিয়ে এক ফোঁটা স্বর বের হলো না। আমি এই নৃশংসতা আর দেখতে পারছি না। আমায় বাঁচাও। আমার নড়াচড়ার ক্ষমতাও লুপ্ত হয়ে গেছে। কেউ যেন ঘাড় ধরে পড়িয়ে নিচ্ছে অতীতের কোনো পাপের আখ্যান। জমিদারের কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। আশ্চর্য, আগেরবারও দেখেছি। শুধুমাত্র গর্তে চোখ রাখলেই স্পষ্ট শব্দ শোনা যায়, যেন চোখ দিয়ে শুনছি। কানের কোনো ভূমিকাই নেই। মাটিতে পড়ে থাকা আধমরা লোকটাকে পায়ের তলায় পিষতে পিষতে জমিদারবাবু পাগলের মতো চোখ মুখ করে বলছেন, শালা, তুই আমার কুকীর্তি ফাঁস করবি? দেবনারায়ণের থেকে টাকা খেয়ে আমার উপর চড় বৃত্তি করবি? সেদিন চাকর সেজে বাড়িতে ঢুকেছিলি না? বন্ধ দরজার ওপারে তুই তো সেদিন লুকিয়েছিলি, তাই তো? শালা বেজন্মা, চাবির গর্তে চোখ রেখে সব দেখেছিস সেদিন, তাই না? আমি বেদ বা কমলিনীর সাথে কি করেছি সব দেখেছিস। বল বল শালা, এখন মুখে গলুক কেন? বউ ছেলে হারানোর যন্ত্রণায় লোকটা বোধহয় ক্ষমা চাইতেও ভুলে গেছে। মাটিতে পড়ে গোঙাচ্ছে শুধু। আমার চোখ বেয়ে জল গড়াচ্ছে। ওই অত্যাচারী পিশাচ জমিদারের কণ্ঠস্বর শুনেই ঘেন্নায় শিউরে উঠছে গা। এই তো লোকে বসা হাঁটুকে রে। লাঠিয়ালরা কোনো পরিশ্রম ছাড়াই মৃতপ্রায় লোকটাকে বসিয়ে দিল। জমিদার একটা ছুরি বার করলো কোমরের কাছ থেকে। আগুনের আলোয় লাল হয়ে আছে চারিদিক। মৃত্যু যেন নেচে বেড়াচ্ছে নগ্ন পায়ে। অনেক জিনিস দেখে নিয়েছিস ওই চোখ দুটো দিয়ে। ওগুলোর আর কোনো কাজ নেই। দে 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 ওগুলো আমায় দে, দে আমায় দে, আমায় দে। না না না। শেষ একবার আতঙ্কে মরণপণ চিৎকার করে উঠল লোকটা। লাঠিয়ালরা চেপে ধরল। আমি আমার পাথর হয়ে যাওয়া চোখের পাতা বন্ধ করার ব্যর্থ চেষ্টা করলাম। আমার চোখের সামনে
ওই নরপশু জমিদার খচ খচ করে উপড়ে ফেলল সেই সর্বহারার লোকের। আজ অফিস যায়নি। কাল চিলেকোঠায় অজ্ঞান অবস্থায় রিমিতা আমাকে খুঁজে পায়। তারপর থেকেই খুব চিন্তায় আছে ও। অফিস যেতে দেয়নি, প্রেশার মেপেছে, জোর করে ফলের রসও খাইয়েছে 2 বার। ডাক্তার ডাকতে চেয়েছিল, আমি বারণ করেছি। আমি তো জানি আমার শারীরিক কোনো সমস্যা নেই, যা ঝড় গেছে সব মনের উপর দিয়ে। চোখ বুঝলেই কালকের দৃশ্যগুলো তাড়া করছে। ঘুমের সাগরে ডুব দিলেও স্বপ্নের ডুবোজাহাজে হানা দিচ্ছে বারবার। কিসের ইঙ্গিত এগুলো? এগুলো কি সত্যি ঘটনা? সত্যি কি কোনোদিন কোথাও ঘটেছিল? কত সালে? এর সাথে আমার বা রিঙ্গোর যোগসূত্র কোথায়? রিঙ্গো কেন চিলেকোঠায় যাওয়ার কথাটা মনে করতে পারছে না? 100টা প্রশ্ন পাক খাচ্ছে মাথায়। গর্তের কথাটা রিমিতাকেও বলেছি, কিন্তু সে কিছুই দেখতে পায়নি। উল্টে আমার মস্তিষ্কের সুস্থতা নিয়ে সন্দিহান হয়ে উঠেছে। বারবার প্রমাণ ছাড়া একই কথা বলে পাগল প্রতিপন্ন হতে কার ভালো লাগে? মাথাটা ঘেঁটে যাচ্ছিল আমার। কিন্তু আজ অদ্ভুতভাবে লক্ষ্য করলাম রিঙ্গো খুব চুপচাপ। ওর মাও বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, কোনো উত্তরই দিচ্ছে না। আমারও যেন ওর সাথে কথা বলতে ভয় করছে। আমাদের ছোট্ট সুখী পরিবারটাকে একটা চাপ চাপ অস্বস্তি ঘিরে ধরেছে চারিদিক দিয়ে। কেউই যেন কাউকে বুঝতে পারছে না। দিন গড়িয়ে রাত হলো। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার রহস্য নিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আমি ছটপট করছি ঘুমের মধ্যে। ঘুমটা ছিঁড়ে যাচ্ছে বারবার। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি। ঘড়ির কাঁটাগুলো যেন মুহূর্তের বোঝা টানতে টানতে ক্লান্ত। এই থমথমে নিস্তব্ধ বাড়িতে একা একা চলতে ওদেরও আর ভালো লাগছে না। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক নেই। না না না! হঠাৎ মাঝরাতে ধর্মর করে উঠে বসলাম। কি বিভৎস স্বপ্ন! সেই লোকটাকে দেখলাম, একদম আমার মুখের সামনে দাঁড়িয়ে আছে। গর্তের ভিতর যার চোখ উপড়ে নিতে দেখেছিলাম, লোকটার চোখের শূন্য কোটর দুটো নিকষ অন্ধকার, যেন দুটো রক্ত নদীর উৎস মুখ। লোকটা আরও এগিয়ে এলো আমার দিকে। আমি ওর মাথায় মাথা ঠেকিয়ে ওর অক্ষি কোটরে চোখ রাখলাম। তারপর সেই কোটরটা বড় হতে হতে আমার মাথাটা গিলতে লাগলো। ও মা গো! পাশে হাত দিয়ে খেয়াল হলো রিঙ্গো নেই। ভয়ে আমার সারা শরীরের লোম খাড়া হয়ে উঠল। রিমি, রিমি, এই রিমিতা, রিমিতা, শুনছো? এই রিমি, রিমি! আমি পাগলের মতো ঠেললাম রিমিতাকে। রিমিতার ঘুম ভাঙল না। তাও চিৎকার করলাম কতবার, তাও কোনো সাড়া নেই। কাল ঘুমে ধরেছে যেন। না, আমাকেই খুঁজতে হবে। রিঙ্গো তো আমারও সন্তান। ওকে এভাবে কোনো প্রেতের কবলে পড়তে দেব না আমি। টলমল করে গিয়ে ঘরের লাইটের সুইচ টিপলাম। আলো জ্বলল না। বেশ কয়েকবার চেষ্টা করলাম আলো জ্বালানোর, না। অন্ধকারে আতঙ্কে চিৎকার করে উঠলাম, রিঙ্গো, রিঙ্গো, তুই কোথায়? রিঙ্গো! কোনো প্রত্যুত্তর নেই। আমি ভয়ে ইঁদুরের মতো ছোটাছুটি শুরু করলাম। প্রত্যেক ঘরের লাইট জ্বালানোর চেষ্টা করছি, একটাও জ্বলছে না। বউ ছেলের নাম ধরে ডেকে যাচ্ছি পাগলের মতো। রিঙ্গো, রিমি, এই রিমি,
রিঙ্গো, এই রিঙ্গো। না, কেউ সাড়া দিচ্ছে না। আমি জানি রিঙ্গো কোথায় আছে, কিন্তু আমার যেতে ভয় করছে। কি করব? পালিয়ে যাব বাড়ি ছেড়ে? পা দুটো কাঁপছে আমার থরথর করে। না, উপরে আমায় উঠতেই হবে, যা থাকে কপালে। সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম আস্তে আস্তে। জানলার বাইরে গোল চাঁদ দেখা যাচ্ছে। আজ কি পূর্ণিমা? বাড়ির ভেতরটা এত অন্ধকার, অথচ বাইরেটা ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়। আমার হঠাৎ হাউ হাউ করে কাঁদতে ইচ্ছে করল। ছাদে উঠে এলাম। চিলেকোঠায় তালা দিয়ে এসেছিলাম, যথারীতি এখন তালা নেই, দরজাটা ভেজানো। জোরে একটা শ্বাস নিয়ে ঠেললাম দরজাটা। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। চিলেকোঠার ছোট্ট জানলাটা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে মেঝেতে। সেখানে দুটো ছোট্ট ছোট্ট পা ছড়িয়ে বসে রয়েছে আমার রিঙ্গো, দেওয়ালে ঠেস দিয়ে। চোখের তারায় সেই অদ্ভুত তীক্ষ্ণতা, মায়া দয়ার লেশ মাত্র নেই। অস্ফুটে বলে উঠলাম, এই, কে তুমি? আমায় চিনতে পারছেন না জমিদার মশাই? আমার মাথার ভেতরটা যেন একটা বিস্ফোরণ ঘটল। এ তো অবিকল সেই চোখ গেলে নেওয়া হতভাগ্য লোকটার গলার স্বর। জমিদার মশাই, আমি সেই নৃশংস জমিদার। আর এই লোকটা যে রিঙ্গোর ভেতরে ঢুকে বসে আছে, সে তাহলে কি? ভুল জমিদার মশাই, আমি আপনার ছেলের ভিতরে ঢুকে বসে নেই। আমি আপনার ছেলে হয়ে জন্ম নিয়েছি শুধু আপনাকে সাক্ষাৎ করবো বলে। দেওয়ালে এখনো রয়েছে অভিশপ্ত গর্তটা। সেই কালের কোটরের মুখ থেকে দেখলাম রক্ত চুইয়ে বেরোতে শুরু করেছে। লোকটা আস্তে আস্তে উঠে ওই রক্তের ধারায় হাত বোলাতে লাগলো। এমন করে চোখটা উপড়ে নিলেন জমিদার বাবু? না না, আমি কিছু করিনি, কিচ্ছু করিনি আমি। সব মিথ্যে কথা, সব সব মিথ্যে কথা, সব। কি ভেবেছিলেন একটা বিধবা মেয়েকে নষ্ট করবেন, একটা গোটা পরিবার উজাড় করবেন আর পার পেয়ে যাবেন? জন্ম জন্মের পাপের হিসেব এভাবেই দিতে হয় জমিদার বাবু। ভয় নেই, আপনারও সব মনে পড়বে, তখন নিজেই সব শাস্তি মাথা পেতে নেবেন। অসম্ভব, আমি ওই মানুষটা হতেই পারি না, ওরকম করতেই পারি না। আমার ছেলেকে এক্ষুনি ফেরত দাও, আমার ছেলেকে এক্ষুনি ফেরত দাও। চলে যাও, তুমি চলে যাও, আমার ছেলেকে ফেরত দাও। ছেলে আর ফিরবে না জমিদার বাবু, তার মায়া বাড়ানোর কাজ সে বাড়িয়ে দিয়েছে। এখন তার যাওয়ার সময়। আমার ছেলেকে আছাড় মারার সময় মনে ছিল না? এখন আপনিও বুঝুন পুত্র শোক কি জিনিস। রিঙ্গোর শরীরটা হাত পা বাঁকিয়ে কেমন দলা পাকাতে শুরু করলো। না 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 না, প্লিজ 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 ছেড়ে দাও আমার ছেলেকে, প্লিজ প্লিজ প্লিজ, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ, আমার ছেলেকে ছেড়ে দাও, প্লিজ প্লিজ, আমার ছেলেকে ছেড়ে দাও। কেমন এক অদ্ভুত প্রাণীর মতো চার পায়ে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে রিঙ্গোর শরীরের মধ্যে দিয়ে আমার দিকে তেড়ে এলো লোকটা। তারপর খ্যাক খ্যাক করে হেসে উঠে বলল, খুন করার পর এভাবেই দলা পাকিয়ে ফেলে দিয়েছিলেন না আমার দেহটা? আতঙ্কে দেওয়ালের সাথে সেঁটেছিলাম আমি। মনে হলো এই চাপ আর নিতে পারছি না। নিজের বুক খামছে ধরে হঠাৎ কান্নায় ভেঙে পড়লাম।
আমার দিকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে এসে বলল, আমি আপনাকে মারবো না জমিদার বাবু, আপনাকে মারবে আপনার বাপ। বাপ তার বাপ কেউ ছাড়ে না। তারপর উঠে দাঁড়িয়ে দু পায়ে হেঁটে সে আস্তে আস্তে চলে গেল ছাদের রেলিংয়ের কাছে। রেলিংয়ের রিঙ্গোর ডেড বডিটা পোস্টমর্টেমের জন্য নিয়ে গেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা, কিন্তু 8 বছরের একটা হাসি খুশি ছেলে কেন হঠাৎ ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করবে? সেটা শুধু পুলিশ কেন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এমনকি রিঙ্গোর মায়েরও অজানা। রিমি তার মুখের দিকে তাকাতে পারছি না আমি। ও তো কোনো দিশা পাচ্ছে না। ও তো ঘটনাটা বিশ্বাসই করে উঠতে পারছে না। আর করবেই বা কি করে? ও কি কিছু জানে? ওর সাথে যেহেতু কোনো জন্মের কোনো হিসেব বাকি নেই, তাই না ও রিঙ্গোর চিলেকোঠায় যাওয়ার ঘটনাটা মনে রাখতে পেরেছে, না কাল সারা রাত ওর ঘুম ভেঙেছে। এই সব বীভৎস স্মৃতি শুধু আমার জন্যই তোলা থাকবে চিরকাল, শাস্তি হিসেবে। সারাদিন পাগলের মতো রিমিতা হেসেছে, কেঁদেছে, রিঙ্গোর নাম ধরে হাওয়ার সাথে বকবক করে গেছে। রিমিতার মা, বোন, আমার দাদা বৌদি, পাড়াপড়শি সবাই এসে কাল রাতের থমথমে বাড়িটার ভোল পাল্টে দিয়েছে আজ। তাও ভালো, রিমিতাকে তো ওরাই সামলে রেখেছে। আমি যন্ত্রের মতো কাজ করে যাচ্ছি, যদিও বুঝতে পারছি মনের যন্ত্রগুলো বিকল হয়ে আসছে একটু একটু করে। দিন গড়ালো, পোস্টমর্টেমের রিপোর্ট বেরিয়ে গেল। পুরোহিতের দেওয়া অপঘাতে মৃত্যুর বিধান অনুযায়ী শ্রাদ্ধ হয়ে গেল 3 দিনের মাথায়। কাছের লোকজন সব দূরে চলে গেল আস্তে আস্তে। দু সপ্তাহ কেটে গেছে, অফিস জয়েন করেছি। এত বড় বাড়িটায় এখন শুধু আমি আর আমার স্ত্রী। দিনান্তে দুটো কথাও হয় না। রিমিতার বোধহয় কোনোভাবে ধারণা হয়েছে যে এই সব কিছুর জন্য আমিই দায়ী, তাই আমাকে এড়িয়ে চলে। আমারও আর সেই দূরত্ব কমানোর মতো মানসিক অবস্থা নেই। তাও আজ পর্যন্ত ওকে রিঙ্গোর মৃত্যুর আসল কারণটা বলে উঠতে পারিনি। ভয় হয় যদি ও আমায় ছেড়ে চলে যায়। এভাবে একসাথে থেকেও কি লাভ হচ্ছে জানি না, তবুও যতদিন খড়কুটো আঁকড়ে বাঁচা যায়। একদিন অফিস থেকে ফিরলাম যথারীতি ক্লান্ত বিধ্বস্ত হয়ে। একতলার সোফাটায় ধপ করে বসলাম। কেউ জল এগিয়ে দিল না। দোতলার সিঁড়ির দিকে তাকিয়ে ডাকলাম, রিমি, রিমি, আয় রিমি। গেল কোথায়? ছাদে যায়নি তো? আমি এক মুহূর্ত দেরি না করে ঊর্ধ্বশ্বাসে ছুটলাম। দোতলাতেও দাঁড়ালাম না, ছুটলাম সোজা ছাদের দিকে। উদ্ভ্রান্তের মতো ছাদে ঢুকে দেখলাম রিমি ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে। আমি পা টিপে টিপে গিয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম ওকে। মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি তোমার? নামো রেলিং থেকে। আমার তো আর নেমে কাজ নেই। বাড়াবাড়ি করো না রিমি, নামো বলছি। কি করবেন? জোর করে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করবেন আবার? উনি কিন্তু এখনো চোখ রেখে আছেন চাবির গর্তে, সব দেখছেন। আমি রিমিকে ছেড়ে দিয়ে ধপ করে বসে পড়লাম ছাদের মেঝেতে। এ তো রিমির গলা নয়। ওকে যেভাবে জড়িয়ে ধরেছিলাম
হঠাৎ ছেড়ে দিলে ওর ব্যালেন্স হারিয়ে পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পড়ল না। আস্তে আস্তে ঘাড় ঘোরালো আমার দিকে। আমার মাথাটা ঘুরে উঠল। এরও সেই এক শরীর, কিন্তু চোখের দৃষ্টি আলাদা। চিনতে পারছেন জমিদার বাবু? আমি সেই বেদবা কমলিনী, যাকে নষ্ট করতে গিয়ে আপনি ধরা পড়ে গিয়েছিলেন। আর চাবির গর্তে চোখ রেখে যেই ঘটনা নিজের চোখে দেখেছিল, তার চোখ দুটো আপনি। না, কেন তোমরা সবাই মিলে আমার সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছ? আমি তোমাদের কারো কোনো ক্ষতি করিনি। বিশ্বাস করো, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ছেড়েই তো দিচ্ছি জমিদার বাবু, আপনাকে একদম মুক্ত করে দিয়ে যাচ্ছি। রিমির ঘন কালো চুল, ওর ঠোঁট, ওর হাতের আঙুলের দিকে তাকিয়ে অসম্ভব যন্ত্রণায় আমার বুকটা ছিঁড়ে যাচ্ছিল। এই তো এখনো রিমি বেঁচে আছে। একটু পরেই কি ও রিঙ্গোর মতো চলে যাবে? অস্ফুটে বলে উঠলাম, যেও না রিমি, রিমি যেও না, আমায় বরং মেরে ফেলো, আমায় মেরে ফেলো। রিমির ভেতরে যে জেগে উঠেছে সে বড় নিষ্ঠুর। একটা কথাও শুনল না আমার। রিমিকে নিয়ে পড়ে গেল একদম নিচে। আমার শ্বাস রুদ্ধ হয়ে গেল সেই মুহূর্তেই। জানতাম আটকাতে পারবো না। ভালো হয়েছে, যা গেছে তা গেছে। একটু পরেই লোক জানাজানি হবে, পুলিশ এসে ধরে নিয়ে যাবে আমায়। বেশ হবে, যত তাড়াতাড়ি পুলিশ আসে ততই ভালো। কেমন একটা ঘোরের মধ্যে যন্ত্রচালিতের মতো হাঁটতে হাঁটতে চিলেকোঠার ঘরে গিয়ে ঢুকলাম। আজ কি রিমি খুলেছিল তালাটা? দেওয়ালের গায়ে দেখলাম এখনো কাজলের টিপের মতো লেগে রয়েছে গর্তটা। হো হো করে হেসে উঠলাম। গর্তটার দিকে তাকিয়ে বললাম, অতীতের দেনা মেটাতে বর্তমান তো শেষ হয়ে গেল, এবার ভবিষ্যৎটাও একটু দেখিয়ে দে নাকি? হ্যাঁ, কপালে যেন মনে হলো কি একটা ঠেকল। চোখ তুলে উপরে তাকাতেই দেখলাম সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে হুবহু আমার মতোই দেখতে একটা লোক। আমার প্রতিকৃতি। চোখ দুটো পুরো খোবলানো, ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। একটা অলৌকিক হাসি হেসে ঝুলন্ত মূর্তিটা বলে উঠল, দেখে নে, আমি তোর ভবিষ্যৎ। তোর ভবিষ্যৎ।